গৃহকবি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন শুভ আর আদির মেয়ে হয়েছে। সেই মেয়ের নামকরণ অনুষ্ঠান করার জন্য বাড়িতে সবাই ব্যাধিব্যস্ত হয়ে পড়েছে, আর সবাই এক এক করে কাজ ভাগ করে নিচ্ছে। রূপ বলছে আমি তাহলে যাই বাড়ির বাজারগুলো করে নিয়ে আসি, আরেকজন বলছে তাহলে আমি পুজোর বাজারগুলো করে নিয়ে আসি। তখন বলছে ঠিক আছে। এদিকে দেখা যায় যে সবাই আপন আপন কাজে ব্যথাব্যস্ত হয়ে পড়লে দেবিকা শুভ ওখানে কিছু নিয়ে একটা আলোচনা করে। অন্যদিকে দেখা যায় যে শ্রাবন্তী আর সেখানে ডোনার দুজনেই বসে থাকে আর বলে মা দেখছো, তুমি যত চেষ্টা করো না কেন কিছু করেই তো তুমি ওই মেয়েকে বাড়ি থেকে বের করতে পারলে না। দুদিন নাটক করেও বস্তিতে থাকলো যে নিজে পায়ে দাঁড়াবে, নিজে কিছু করে দেখাবে, এসব বলল, অথচ এ বাড়িতেই ঠিক বহলতব্যতে ঘুরে বেড়াচ্ছে, এসব বলছে। তখন শুভ বলছে আমি যাই, আমার মেয়েকে খেয়ে দিয়ে গিয়ে যদি পুজোর কাজে ব্যস্তত হয়ে পড়ি তাহলে আবার খাওয়াতে পারবো না, বলে সেখান থেকে উঠে যেতে গেলেই দেখে যে ওখানে ডোনা রুমতি বসে থাকে। তখন শুভ বলে মা তুমি এখানে বসে আছো অথচ ওখানে সবকিছুর জন্য এত আনন্দ হচ্ছে, তুমি ওখানে পার্টিসিপেট করছো না? তখন বলে না রে আমার সময় নেই, আমার ঘরে কাজ আছে, বলে সেখান থেকে চলে যায়। তখন ডোনা বলে আমারও কাজ আছে, আমিও যাই, বলে ওখান থেকে ডোনাও চলে যায়। অন্যদিকে গুরুদেবের কাছে একটা লোক আসে কিছু পাথর বিক্রি করতে, আর এসে তখন দেখে যে আর বলে এত সুন্দর পাথরগুলো দেখে তো কেউ বুঝতেই পারবে না, আর সে কারণে তো আপনার কাছ থেকে সব কিছু স্টোন পাথর যত যা দরকার হয় সব আপনার কাছ থেকে নিই, আর সেগুলো নিয়ে তো আমি সব কিছু বিক্রি করি, আর সেটা বুঝতে পারে না বলেই তো এত এত দাম দিয়ে বিক্রি করার পরে আমাদের এত এত পকেটে টাকা ঢুকছে। ঠিক তখনই গুরুদেবের শিষ্য সেখানে চলে আসে, আর তখন সেই লোকটা ওখান থেকে চলে গেলে ও শিষ্য বলে গুরুদেব সবকিছুর প্ল্যান কিন্তু হয়ে গেছে, এবার কিন্তু আর আমাদের পাতাভাগ থেকে শুভলক্ষ্মী কিছুতেই বেরোতে পারবে না, তুমি দেখে নিও, এসব বলে। তখন বলে কি করে প্ল্যান করলি? তখন গুরুদেবকে ও শিষ্য সবকিছু জানাতে থাকে। এদিকে দেখা যায় শুভ সব পুজোর কাজকর্ম শুরু করে দিয়েছেন, আর সেখানে প্রভু আছে আর বলে কি রে আমাকে কিছু এখানে হেল্প করতে হবে? তখন শুভ বলে না না, সবকিছু এখানে গোছগাছ করানো আছে। তখন বলে ঠিক আছে। তখন সৌ বলে সবই তো ঠিক আছে, কিন্তু দুব্বো ঘাসটা কোথায়? তখন প্রভু বলে তুই তো বললি যে মন্দিরে পুজো করতে যায়, সে মন্দির থেকে তুই দুব্বো ঘাস আনবি, সেজন্য তো আমি কাউকে দিয়ে আনাই রে। তখন প্রভু বলে যা আমি সবকিছু লিস্ট মিলিয়ে দেখে আসি। তখন ও ঠাম্মি বলে আমি যেতাম আনতে, কিন্তু পায়ের ব্যথাটা তো বাড়িয়েছে, তাই আমি যেতে পারছি না, তাহলে আমি কি করব এখন? তখন শুভ বলেন তুমি ঘরে গিয়ে বসো, যখন পুজো শুরু হবে তখন আসবে, আর আমিও যাই গিয়ে দুব্বো ঘাসটা নিয়ে আসি, বলে তাড়াহুড়ো করে যেতে গেলে আদি সেখানে আসে আর ধাক্কা খায়। তখন শুভ বলে তাড়াহুড়ো করছো কেন, আসতে এসো, কিছু ফেলে দিও না। তখন আদি বলে তুমি বা তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? তখন আমি মন্দিরে যাচ্ছি ঘাস শান্তি তখন বলে ঠিক আছে চলো দুর্বা ঘাসটা নিয়ে আসি। তখন শুভ বলে চলো মানে এটুকু পথ আমি একাই গিয়ে নিয়ে আসতে পারবো। তখন আদি বলে আমি তোমাকে একা কোথাও বেরোতে দেব না, ওই গুরুদেবকে না এই বিশ্বাস করি না গো, ওই গুরুদেবকে আমি ঠিক পুলিশের হাতে তুলে দেব, কিছু একটা ব্যবস্থা করি, তারপরে আমার মেয়ের নামকরণ অনুষ্ঠানটা শেষ হয়ে যাক। তারপরে কিন্তু কোনো প্রমাণও তো নেই, সে এমনই চালাক যে কোনো প্রমাণ রেখে যায় না। সেদিন যদি আমি ওই লোকগুলো বলছিল তখন কিছু একটা রেকর্ড করতে পারতাম তবুও হতো। এসব কথা বলে এদিকে তখন দুজনে মিলে তখন দুর্বা ঘাস আনার জন্য রাস্তায় বেরিয়ে পড়ে আর বলে আচ্ছা আদি তুমি তো বললে না যে তুমি তোমার মেয়ের কি নাম রেখেছো? তখন বলে বলবো না, তুমিও তো আমাকে বলনি তো বলবো না। তখনই দেখে যে মোহনা রাস্তা দিয়ে হাঁটছে, আর তখন মোহনাকে না চিনতে পারে শুভ বলছে আপনি ওখান থেকে সরে যান, অ্যাক্সিডেন্ট হবে তো। আর তখন মোহনা সেখানে বসে পড়ে, আর তখন শুভ বলে আপনি কি করছেন বলে ছুটে সেখানে আসে আর ওকে ধাক্কা দিয়ে সরিয়ে নেয়। আর তখন সেখানে লোকজন ছুটে আসে আর বলেন আপনি কি করছিলেন, আপনার যদি মরার ইচ্ছা থাকতো তাহলে আপনি অন্য কোথাও বাড়িতে গিয়ে মরুন, রাস্তায় সেরকম নাটক করছেন কেন আমাদেরকে ফাঁসানোর জন্য? তখন শুভ বলছে ও আপনারা কি বলছেন, একটা মেয়ে এরকম অবস্থা আর আপনি এরকম করে বলছেন, এসব কেন বলছেন? তখন মোহনা মুখটা তুললে দেখতে পায় শুভ। মোহনা তখন শুভ বলে মোহনা তুমি এখানে, তুমি এটা কি করছিলে? তখন আশপাশের লোকজন বলে ঠিক সময় আপনি আসছিলেন বলে কিন্তু মেয়েটা প্রাণে বেঁচে গেল, নাহলে কিন্তু বাঁচতে পারতো না। তখন মোহনা বলে তুমি আমাকে কেন বাঁচালে শুভ, আমি মরে যেতে চাই, আমাকে কেন তুমি বাঁচাচ্ছ? এসব বলে তখন আদি সেখানে আসে আর একটা ফাইল তোলে, আর সেই ফাইলটা তুলে তখন শুভলক্ষীর হাতে দেয় আর বলে শুভলক্ষী দেখো দেখে এই ফাইলটা। তখন শুভলক্ষী ফাইলটা ধরে আর তখন মোহনাকে কিছু জিজ্ঞাসা করতে যায় আর মোহনাকে বলে তুমি কি প্রেগনেন্ট? তখন মোহনা অবাক হয়ে যায়। এদিকে দেখা যায় যে ওর ঠাম্মি সবকিছু জোগাড় যন্ত্রণা করে দাঁড়িয়ে আছে আর বলছে বাড়ির লোকজন তো ওখানে নেই, কেউ কোথায় যে কি করছে কিছুই বুঝতে পারছি না। তখন সেখানে পুরবী আসে আর বলে মা একা হাতে সমস্ত কাজকর্ম করছে তো ক্লান্ত হয়ে পড়েছি। তখন দেবিকা আসার বলছে মাসিমা আমি কি
কিছু করব? তখন সেখানে ওর মেজ বউ আসে আর বলে, মাস এত মানুষ রান্না করতে গিয়ে মাজাটা ধরে গেছে। তখন ডোনা এসে বলে, আমি তো কেশব আর ওই বাচ্চা মেয়েটার কাছে ছিলাম, তাই এদিকে আসতে পারিনি গো। তখন সেখানে সীমান্তে আসার বলে, এত বেলা হয়ে গেছে এখনো কেউ চা করেনি কেন? তখন শাশুড়ি বলে, আচ্ছা বড় বৌমা তুমি এখন আসছো এখানে? একটা কথা বলো তো, তোমার নাতনির নামকরণ অনুষ্ঠান, আর এখানে তুমি কোনো কিছুতেই ইনভলভ করছো না, গায়ে হাওয়া দিয়ে বেয়ে বেড়াচ্ছ, কেন এসব করছো? তখন প্রয় বলে, দিদিভাই এমন হাবভাব করে করছি যা তো মনে হচ্ছে যে দিদিভাই কোনো কিছুতে কোনো কিছু যাই আসে না, কেনই সব করছো? তখন ওর মেজো যা বলে, আচ্ছা বলো তো, আমাদের মায়ের পর তো তুমি এবাড়ির কর্তি নাকি? তখন শ্রীমন্তী বলে, তাই নাকি, আমি এবাড়ির কর্তি? তখন ও শাশুড়ি বলে, হ্যাঁ তুমি এবাড়ির বড় বউ, তাহলে তুমি এবাড়ি কর্তি হবে না তো কি হবে? তখন শ্রীমন্তী বলে, আমি এবাড়ির বড় বউ? তাই যদি হয় আমি এবাড়ির বড় বউ, তাহলে ওই মেয়েটা এখানকার কি করছে, এখানকার কি পরিচয় এখানকার আছে, আমাকে একটু বুঝিয়ে বলো তো। আমার হাজবেন্ডের এক্স বউ সেই হিসাবে, নাকি আমার ছেলের সন্তান জন্মদাত্রী মা সেই হিসাবে? কোন হিসাবে আমার সামনে সামনে ঘুরে বেড়াচ্ছে? আমি তো বুঝতে পারছি না যে আমি এবাড়ির বড় বউ হলাম কি করে তা। তখন আমার শাশুড়ি বলে, বড় বৌমা তুমি এসব কি বলছো? তুমি তো এবাড়ির বড় বউ, আমরা সবাই জানি, আর সাথে জানো তা না আমি জানি না? তাই যদি হতো তাহলে আমার কথাটাই কিন্তু সবার কাছে শেষ কথা হতো। তা তো হয় না, এই মেয়েটা সারাক্ষণ আমার চোখের সামনে ঘুরঘুর ঘুরঘুর করে ঘুরে বেড়াচ্ছে, যেটা আমার ভালো লাগে না দেখতে, সেটাও আপনারা করেন। তারপরে আমাকে এবাড়ির বড় বউ হিসাবে কি করে আপনারা বলছেন? আমি কিছুতেই এটা মেনে নিতে পারছি না। তখন সেখানে পুলাক আসে। পোলাক এসে ওখানকার চুপচাপ দাঁড়িয়ে ওদের কথাগুলা শোনে, কিন্তু পোলাক একটা কথার উত্তর দেয় না। এদিকে দেখা যায় যে সেখানে অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেল মোহনা। আর তখন সেখানে আদি সবাইকে বলে, আপনারা যান, এটা আমার পারিবারিক সমস্যা, তো আমরা দেখে নিচ্ছি। তখন বলে, আমরা যাব তো? হ্যাঁ। তখন ওখানকার পাবলিকরা সব চলে গেলে মোহনাকে আবারও সৌলভকে বলে, তুমি এটা কি করছিলে? তুমি একবার ভাবলেও না তোমার নিজের সন্তানের কথা, যে তোমার সাথে সাথে তুমি সন্তান রাখো? তুমি মেরে ফেলছিলে, দোষ তুমি করেছো, তোমার সন্তানটা কি অপরাধ করেছে তুমি বলো। তখন মোহনা বলে, একদম ঠিক কথা বলেছ, শ্বশুর বলল কি আমি দোষ করেছি, কিন্তু আমার সন্তান কিছু করেনি, কিন্তু আমি এখন কি করতাম বলো? এটা ছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না গো। তখন শুভ বলে, কোনো উপায় ছিল না মানে? তোমাকে তো নিজের ক্ষমতা দিয়ে তোমার সন্তানকে বেঁচে রাখতে হবে নাকি? আর তাছাড়া চলো, তুমি এখন আমাদের সঙ্গে রায় পরিবারে ফিরে যাবে। তখন মোহনা বলে, কি বলছো তুমি? ওই বাড়িতে আমি ফিরে যেতে পারবো না, ও বাড়ি থেকে আমাকে সবাই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। তখন আদি বলে, তোমাকে বের করে দেওয়ার কিন্তু যথেষ্ট কারণ ছিল, তুমি কিন্তু সেগুলো ডিস্টার্ব করতে, তুমি এমন কিছু ব্যবহার করেছো, তার জন্য কিন্তু ওরা ওটা করেছে। তখন সৌলভকে মোহনা বলে, আমি কিছুতেই ওই বাড়িতে যেতে পারবো না। তখন সৌলভ বলে, যদি তুমি পাপের প্রায়শ্চিত্ত করতে চাও, ওই বাড়িতে গিয়ে সবার অপমান, অবাঞ্ছিত, লাঞ্ছিত সব কিছু মুখ বুজে সহ্য করে তুমি ও বাড়িতে থাকবে, দিয়ে তুমি প্রমাণ করবে। আর তাছাড়া তোমার সন্তানের জন্য এটুকু করতে পারবে না? বলো, আমাকে কথা দাও। তখন বলে, আমার সন্তানের জন্য আমি সব কিছু করতে পারি। তখন আদি বলে, না, আমি কিছুতেই মোহনাকে ও বাড়িতে ঢুকতে দেব না। আগাম পর্বে দেখতে হবে যে শুভ সবার সামনে বলছে, আমার মেয়ে নামকরণ অনুষ্ঠানে আমাদের বাড়ির প্রত্যেক মেম্বার উপস্থিত থাক, সেটা আমি চাই। তাই আমি মোহনাকে এই বাড়িতে আবারও ফিরিয়ে দিয়ে এসেছি। আর সেটা দেখে কিন্তু বাড়ির অবাক হয়ে যায়। তো আজকের পর্বটা কেমন হয়েছে? যদি ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর কোনো জায়গাতে ভুল ত্রুটি বলে থাকলে আমাকে ক্ষমা করবেন। আর কোন সিরিয়ালের আপডেট পেতে চাইলে অবশ্যই আমাকে বলবেন।